তোদের লটারি হলো, লটারিতে যে যেমন সিরিয়াল নম্বর পেলি সেইভাবেই তোদের যে নামের তালিকা সেটা সাজানো হলো এবং সেইভাবেই প্রশ্নগুলো থাকবে। যে এক রয়েছে প্রথম প্রশ্ন তার থাকবে, সে যদি পারে তো সে নাম্বার পেয়ে নিল, তারপরে 2, তারপর 3। এবার যে পারবে না ওর প্রশ্নটা তার পরের জন দেওয়ার সুযোগ পাবে। ও যদি না পারে তারপরের জন পাবে, ও যদি না পারে তারপরের জন পাবে, ও যদি না পারে তারপরের জন, এইভাবে সিরিয়াল নাম্বার অনুযায়ী চান্স পাবে। আর ধর অন্য কারো প্রশ্ন যদি অন্য কেউ উত্তর দেয় তাহলে তার জন্য বোনাস পাবে, কিন্তু ওটা যখন বলতে বলা হবে তখন। বুঝলি? সবাই চুপচাপ বসে থাকবি, প্রশ্ন করব, প্রশ্ন করার পরে যার উত্তর সেই চেষ্টা করবে, যদি না পারে মাইনাসের কোনো ব্যাপার নেই, না পারে না পারলো পরের জনের কাছে যাবে, সে যদি পারে তাহলে বোনাস পেয়ে নিল। তারপরে পরে আবার ওর নিজেরও প্রশ্ন থাকবে, মানে যে 1 নম্বরে আছে তাকে প্রশ্ন করলাম, সে পারলো না, তার প্রশ্নের উত্তরটা 2 নম্বর দিয়ে দিল, তো ওই 1 বোনাস পেয়ে নিল। এবার তার পরের প্রশ্ন তো ওর নিজের একটা প্রশ্ন আছে, আবারও ওটা পাবে, এমন না যে আবার তারপরে চলে যাবে। রেডি সবাই? তো তোদের ভূগোলের যে প্রথম অধ্যায় সেই অধ্যায়টা ভালো করে পড়ে আসতে বলেছিলাম, আর অধ্যায়টা পুরোপুরি এখানে পড়ানো শেষ হয়ে গেছে। পুরো অধ্যায় থেকে প্রশ্নগুলো হবে, প্রশ্নগুলো 4টা রাউন্ডে হবে, 4টা বা 3টা রাউন্ডে হবে। 1 মার্ক, 2 মার্ক, 3 মার্ক আর 5 মার্ক দেখবো, যদি মনে হয় তো হবে, না হলে না হবে। একটা করে 5 মার্কের হয়তো দিতে পারি, যে বিস্তারিত ভাবে ওটাকে তোকে বোঝানোর জন্য। নাহলে 1 মার্ক, 2 মার্ক, 3 মার্ক, এই 3টা রাউন্ডে হবে। ওরকম যদি প্রশ্ন মনে হয় তো আমি আবার টাইম থাকে তাহলে 5 মার্কের একটা রাউন্ড করিয়ে দেবো, ঠিক আছে? তো প্রথমে যেটা শুরু হবে সেটা হলো 1 মার্কের রাউন্ড। 1 মার্কের যে প্রশ্নগুলো, এক কথায় উত্তর দাও, যে ধরনের প্রশ্নগুলো, একটি বাক্যে উত্তর দাও, এই ধরনের প্রশ্নগুলো হলো 1 মার্কের প্রথম রাউন্ডের প্রশ্ন, ঠিক আছে? তো চিরকুট অনুযায়ী 1 নম্বর সিরিয়ালে এসে কে? শামীম। তো প্রথম প্রশ্ন থাকবে শামীমের, আর আমি প্রশ্নগুলো প্রথম থেকে নিয়ে শেষ অবধি এক ধাপ থেকে করতে করতে যাব, ঠিক আছে? এবার সেই অনুযায়ী যার ভাগ্যে যেটা পড়বে সেটাই। মাইকটা নিয়ে নে তুই, মাইকটা অন আছে দেখ। তাহলে শামীমের 1 মার্কের প্রথম প্রশ্ন হচ্ছে, জ্যোতিষ্ক বলতে কি বোঝো? এটা একটি বাক্যের উত্তর। পরের জন যে নক্ষত্রগুলো রাতে একটু ভালো করে মাইকটা কাছে নিয়ে ভালো করে স্পষ্ট করে বলো। যে নক্ষত্রগুলি রাতের আকাশে মিটমিট করে জ্বলে তাদের জ্যোতিষ্ক বলে। রাতের আকাশে মিটমিট করে জ্বলে তাদেরকে জ্যোতিষ্ক জ্যোতিষ্ক বলে। আর দেওয়া যাবে, কিন্তু আর একটু ভালো করে বলতে হবে। যেমন সূর্য কিন্তু একটা জ্যোতিষ্ক, বুঝেছো কিনা? তাহলে তুমি যদি শুধু রাতের আকাশে বলো তাহলে সেই অনুযায়ী কি সূর্য জ্যোতিষ্কর মধ্যে পড়ছে না? যারা আলো দিচ্ছে তারাই হলো জ্যোতিষ্ক। জ্যোতিষ্ক কথার মানে হলো আলো প্রদানকারী, যে আলো দেয় সেটাই আলোকে তো জ্যোতি বলা হয়, জ্যোতি মানে হলো আলো। তো জ্যোতিষ্ক যার আলো আছে সেই হলো জ্যোতিষ্ক, সেই অনুযায়ী সূর্য জ্যোতিষ্ক, ঠিক আছে? তুমি পয়েন্ট পাবা। উমান না, এটা তোমার বোনাস পয়েন্ট। এবার তোমার নিজের একটা প্রশ্ন, জ্যোতির্বিজ্ঞান বলতে কি বোঝো? জ্যোতির্বিজ্ঞান পরের জন না পারলে তাড়াতাড়ি পাস করে দেবা, ঠিক আছে? ওটা নিয়ে বলে দিবি পাস। ও পূর্ব আকাশে রাতের বেলা পূর্ব আকাশে মকরের মতো জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞান। আমরা এখন আমরা এখন রাতের বেলায়
আকাশ ভরা সূর্য তারা পর্যবেক্ষণ করে। হাজার হাজার বছর আগে মানুষ চাঁদ, সূর্য, ছায়াপথ, উল্কা পর্যবেক্ষণ করেছে। তাদের সম্পর্কে জানা বিজ্ঞানের সবচেয়ে পুরনো এই চর্চা হলো জ্যোতির্বিজ্ঞান। ভেরি গুড। এই যে পৃথিবী মহাবিশ্ব সম্বন্ধে যে একটা জানার প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা যুগ যুগ ধরে চলে আসছে, তো এখনো চলছে। এর যে আধুনিক পর্যায়ে যে প্রচেষ্টাটা ছিল সেটা হলো জ্যোতির্বিজ্ঞান। মানে আধুনিক যুগে বহু বছর আগে মানুষ যেভাবে মহাবিশ্বকে জানার চেষ্টা করত, সেই চর্চাটাই হলো জ্যোতির্বিজ্ঞান চর্চা। পরের প্রশ্ন, আবু সুফিয়ান কি এক বোনাস পাচ্ছে? নাজিমের প্রশ্ন, নিহারিকা বলতে কি বোঝো? মহাবিশ্ব সৃষ্টির সময়ে যে অসংখ্য অসংখ্য নক্ষত্র মহাজাগতিক হলোই নিহারিকা। না, ঠিক করে হয়নি। তুই রে? মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা, গ্যাস, মহাজাগতিক মেঘ থেকে তৈরি হয় নিহারিকা। ভেরি গুড। ফাহিমের প্রশ্ন, আলোক বর্ষ বলতে কি বোঝো? এক বছরে আলো যতটা দূরত্ব পায় তাহলে এক আলোকবর্ষ। গতিবেগটা বলতে হবে। হয়েছে, ঠিক আছে, চলবে, কিন্তু তার সাথে গতিবেগটা উল্লেখ করতে হবে, যে কত গতিতে। স্যার 3 লক্ষ কিমি। 3 লক্ষ কি? কিমি কত? মানে 3 লক্ষ কিমি কি? আলোর গতিবেগ। কত কত সময়ে 3 লক্ষ কিমি? 1 বছর। না, নাম্বার তোমাকে দিয়ে দিলাম, কিন্তু 1 সেকেন্ডে আলোর গতিবেগ 3 লক্ষ কিমি। এই গতিতে আলো 1 বছর ধরে ছুটলে যতটা দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটাই হলো 1 আলোকবর্ষ। কার প্রশ্ন ছিল এটা? টাইমের। আবু সুফিয়ানের এবার নিজের প্রশ্ন। ক্যাসিওপিয়ার আকৃতি কিরকম? এম অক্ষরের মতো। নুসরাত। ক্রুশ চিহ্নের মতো যে নক্ষত্রমণ্ডল, সে নক্ষত্রমণ্ডলকে কি বলা হয়? বকমণ্ডল। ভেরি গুড। আবার শামিম, দেখ তোদের 1 মার্কের 1 রাউন্ড কিন্তু হয়ে গেল। সেখানে রেজাল্ট আসছে শামিম 0, ওমার 1, নাজিম 0, ফাহিম 0, আবু সুফিয়ান 4, নুসরাত 1। 1 মার্কের সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে।
মহাকাশের কোন রঙের তারার উষ্ণতা সবচেয়ে কম? কোন রঙের তারাগুলোর উষ্ণতা সবচেয়ে কম? পাস করে দিবি যদি মনে হয় যে সাদা সাদা রং। ভুল উত্তর। স্যার লাল। লাল। নাজিম পেয়ে যাচ্ছে 1 পয়েন্ট বোনাস। প্রশ্নটা কার? শামীমে ছিল। তাহলে পরের প্রশ্ন হচ্ছে উমারের। কোন রঙের তারাগুলির উষ্ণতা আর উজ্জ্বলতা দুটোই সব থেকে বেশি? হলুদ। মাইকটা কাছে নিয়ে বলবে। সাদা। নাজিম আবারও 1 পয়েন্ট বোনাস পেয়ে যাচ্ছে। তাহলে এই প্রশ্নটা কার? উমারে ছিল। তাহলে নাজিমের নিজের একটা প্রশ্ন। আলোকবর্ষের হিসাবে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব কত? 4.2। 4.2। ভেরি গুড। পরের প্রশ্ন ফাহিম। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। ভেরি গুড। পরের প্রশ্ন আবু সুফিয়ান। নক্ষত্র মণ্ডল বলতে কি বোঝো? কাছাকাছি থাকা তারাগুলো যোগ করলে কাল্পনিকভাবে একটা আকৃতি তৈরি হয়। একটা তারার ঝাঁককে নক্ষত্রমণ্ডল বলে। ভেরি গুড। পরের প্রশ্ন নুসরাত। উত্তর আকাশের 7টি উজ্জ্বল তারা নিয়ে গঠিত নক্ষত্রমণ্ডলকে কি বলা হয়? সপ্তর্ষি মণ্ডল। ভেরি গুড। পরের প্রশ্ন 1 মার্কে দ্বিতীয় রাউন্ড শেষ হয়ে গেল। আমি 1 মার্কে যত প্রশ্ন পাবো রাউন্ড চলতে থাকবে, ঠিক আছে? 1 মার্কে যখন শেষ হয়ে যাবে তখন 2 মার্কের সেকেন্ড রাউন্ডে যাব। সেকেন্ড রাউন্ড শেষ। থার্ড রাউন্ডের ফার্স্ট প্রশ্ন শামীম। শামীমের খাতা এখনো ফাঁকা রয়েছে, বাকি সবার খাতাতেই নাম্বার 1 2 যাই হোক। কি ব্যাপার? বহুকাল পূর্বে বা এখনো, এখন তো আমাদের দিক নির্ণয়ের জন্য বিভিন্ন যন্ত্র বেরিয়ে গেছে। যখন এই যন্ত্রর এত সুবিধা ছিল না, তখন নাবিকরা যে সমুদ্রে পাড়ি দিত, তেমন একটা তারা রয়েছে যেটাকে দেখে দিক নির্ণয় করতো। সে তারাটির নাম কি? আকাশের কোন তারাটিকে দেখে নাবিক ও অভিযাত্রীরা উত্তর দিক ঠিক করতো, যে এই দিকটা উত্তর? কারণ ওই ওই তারাটা উত্তর আকাশে উঠে। মিনিট আলো চলে। সপ্তর্ষি মণ্ডল। সপ্তর্ষি মণ্ডল না। প্রক্সিমা সেন্টাউরি। না। ধ্রুবতারা। ভেরি গুড। 1 পয়েন্ট ফাহিমের বোনাস।
কার প্রশ্ন ছিল এটা? শামীমের। তাহলে পরের প্রশ্ন চলে যাব আমি ওমারের কাছে। পুরাণ কাহিনীর এক সাহসী শিকারীর রূপে একটি নক্ষত্রমণ্ডল আকাশে দেখা যায়, সেই নক্ষত্রমণ্ডলের নাম কি? এক শিকারী মানুষের মতো দেখতে মনে হয়, সেই নক্ষত্রমণ্ডলের নাম কি? কালপুরুষ। কালপুরুষ, ভেরি গুড। নাজিমের চলে যাচ্ছে আরো 1 পয়েন্ট বোনাস। তাহলে নাজিম আর সুফিয়ানের মধ্যে কম্পিটিশন চলছে 4 আর 5। কার প্রশ্ন ছিল? উমারের। নাজিমের নিজের প্রশ্ন, ও এটা পারলে আবু সুফিয়ানের সাথ ধরবে। ওদের নেই আজকে না, কালকে এসেছিল। কালকে এসেছিল তো দেরি করে এসেছিল। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? বুধ। তোর ভাগ্যেটাই পড়লো, সহজ প্রশ্ন। সবচেয়ে বড় কোন গ্রহকে মনে হচ্ছে? সৌর পরিবারের যে চিত্র, সেই চিত্র অনুযায়ী সবচেয়ে বড় কোন গ্রহটাকে মনে হচ্ছে? বৃহস্পতি। বৃহস্পতি। আবু সুফিয়ান, দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে রয়েছে সৌর পরিবারে? 3 নম্বরে। 3 নম্বরে, ভেরি গুড। নুসরাত। সূর্য পৃথিবী থেকে কত বড়? 13 লক্ষ গুণ বড়। ভেরি গুড। তৃতীয় রাউন্ড শেষ, 1 মার্ক। চতুর্থ রাউন্ড। সূর্যের বাইরের দিকের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস? সূর্য যে জ্বলছে, সূর্যের বাইরের দিকের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস? 3 ডিগ্রি। 3 লক্ষ। বোকা, আমাদের পৃথিবীতেই তো অনেক বেশি। 3 লক্ষ। আমাদের পৃথিবীতে 3 ডিগ্রি থেকে বেশি। গরমের সময় কত যায়? ঠান্ডার সময় তো 3 ডিগ্রি আসে না আমাদের। 6000। ভেরি গুড। সূর্যের বাইরের দিকের উষ্ণতা 6000 ডিগ্রি সেলসিয়াস। শামীমের প্রশ্ন ছিল, উমারের প্রশ্ন, সূর্যের ভেতরের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস? 6600। 3 লক্ষ ডিগ্রি। 4 লক্ষ। 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। 1.5 কোটি, মানে 1.5 কোটি। আবু সুফিয়ান বোনাস। ও পড়েছে, খুঁটিয়ে খুঁটিয়ে বইটাকে পড়েছে, প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন পড়েছে, বুঝলি? এগুলো হলো পড়া, যেখান থেকে প্রশ্ন ও কিন্তু উত্তর দিচ্ছে।
পৃথিবীর তুলনায় সূর্য কতটা ভারী? 3 লক্ষ গুণ ভারী। ফাহিমের প্রশ্ন, সূর্যের রশ্মি আমাদের পৃথিবীতে যে আসছে, তো উৎপত্তি স্থল থেকে কত ভাগের মধ্যে কতটা আমাদের পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে? 200 ভাগের 1 ভাগ, 200 কোটি ভাগের 1 ভাগ, 200 কোটি ভাগের 1 ভাগ। ভেরি গুড। মানে সূর্যের রশ্মি সূর্যের কাছে যতটা তৈরি হচ্ছে, ওটা যে ছুটতে শুরু করছে, ছুটতে ছুটতে এসে পৃথিবীতে শেষ অব্দি যে পৌঁছাচ্ছে, তার পরিমাণটা হলো 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ। পরের প্রশ্ন আবু সুফিয়ানের নিজের, মানে ওর এটা বোনাসের উত্তর দিল। চাঁদ সূর্যের তুলনায় অনেকটা ছোট, তারপরেও আমরা অনেক সময় চাঁদ আর সূর্যকে সমান মনে হয় কেন, বা অল্পটুকু কম বেশি মনে হয় কেন? ওইদিকে আরেকটা গেট আছে, ওইদিকে চলে যান। আপনাকে বলছি, চাঁদ পৃথিবীর তুলনায় হালকা হয় তাই। হ্যাঁ চাঁদ পৃথিবীর তুলনায় হালকা তাই। চাঁদ কাছে আছে তাই। সূর্যের তুলনায় চাঁদ অনেকটা কাছে আছে তাই। আমরা কোনো জিনিস থেকে যতটা দূরে চলে যাই, বা কোনো জিনিস আমাদের থেকে যতটা দূরে থাকে, ওটাকে তত ছোট দেখায় কিনা, সেরকমই সূর্য অনেক দূরে আছে আর চাঁদ কাছে আছে। মানে সূর্য যত দূরে আছে, চাঁদ যদি অত দূরে থাকতো তাহলে চাঁদকে আমরা দেখতেই পেতাম না, মানে এতটা ছোট। পরের প্রশ্ন নুসরাতের নিজের, সৌর কলঙ্ক বলতে কি বোঝো? সৌর কলঙ্ক। স্যার মঙ্গল গ্রহে। না, সৌর কলঙ্ক, কলঙ্ক মানে হলো দাগ। যেমন চাঁদের কলঙ্ক আছে, এরকম সূর্যেরও কলঙ্ক। ধূসর কালার হয় ওটা। হ্যাঁ, তো ওটা কি কারণে একটু ব্যাখ্যা কর তাহলে হবে। পাস। সূর্যের গায়ে কিনা, সূর্যের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে কোনো কোনো জায়গাতে মানে একটু কালো ধরনের দাগ আছে, ধূসর ধরনের দাগ আছে। ওই দাগগুলোকে বলা হয় সৌর কলঙ্ক। দাগগুলো কেন, কি কারণে? গ্যাসের হ্যাঁ, বল বল। গ্যাস গ্যাসের জন্য। পাস। সূর্যের সূর্যের যে দিকটা একটু কম উত্তাপ, সেদিকটা কম উজ্জ্বল, তাই 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 পৃথিবীতে কালো কালো রঙের মতো দেখায়, ওগুলো হলো সৌর কলঙ্ক। যে দিকটা বললি, দিক না, দিক বললে ভুল হবে। ঠিক আছে, সূর্যের কোনো একটা দিক যে সম্পূর্ণ কালো তা না, জায়গা কালো। তো সূর্যের কোনো কোনো জায়গায় তাপ এবং উজ্জ্বলতা কম, তাই ওই জায়গাগুলোকে একটু কম উজ্জ্বল দেখায় বলে একটু কালো মনে হয়, সেটা হলো সৌর কলঙ্ক। কার প্রশ্ন ছিল এটা? তোর, নুসরাতের। 4th রাউন্ড শেষ, 5th রাউন্ড। খালি চোখে সূর্যের দিকে তাকানো উচিত নয় কেন? কি ক্ষতি হতে পারে?
চোখ স্যার চোখের সূর্যের তাপে চোখ খারাপ হয়ে যেতে পারে। সে তো বুঝতে পারছি, কিন্তু কিভাবে খারাপ হতে পারে? চোখের রোডিনা পুড়ে যাবে তার জন্য রেটিনা। রেটিনা চোখের মধ্যে যে রেটিনা রয়েছে, রেটিনা পুড়ে গিয়ে চোখটা নষ্ট হয়ে যেতে পারে। কার প্রশ্ন ছিল? এবার উমার। সন্ধ্যা তারার আরেক নাম কি? সন্ধ্যা তারার আরেক নাম মাইকটা কাছে নে। স্যার কালপুরুষ। রং অ্যান্সার। নেক্সট। শুক্র শুক্র কি? শুক্র কি? নেক্সট। শুক্র গ্রহ শুক্র গ্রহ বা শুকতারাও বলা যায়, ঠিক আছে। ফাহিম। কার প্রশ্ন ছিল? উমারের। এই সন্ধ্যা তারা বা শুক্র গ্রহ কখন কোন আকাশে দেখা যায়? কোন সময়টাতে কোন আকাশে দেখা যায়? বা সন্ধ্যা তারা বলতে কি বোঝো? আষাঢ় শ্রাবণ মাসে উত্তর আকাশে নেক্সট। আর আষাঢ় শ্রাবণ মাসে পূর্ব আকাশে নেক্সট। সূর্য অস্তর পরে পশ্চিম আকাশে। ভেরি গুড। সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে দেখা যায় শুক্র গ্রহ। কার প্রশ্ন ছিল? নাজিমের। ফাহিম। গ্রহের একটি বৈশিষ্ট্য। গ্রহের একটি বৈশিষ্ট্য। গ্রহের আলো উত্তাপ আছে, নক্ষত্রের আকর্ষণ, নক্ষত্রের ওরা পার্থক্য চলে গেলে, জাস্ট আমি বলেছি গ্রহের একটি বৈশিষ্ট্য। পাস। স্যার গ্রহের আলো আছে। গ্রহের আলো আছে? না স্যার, গ্রহের নেই। গ্রহের আলো নেই, নক্ষত্রের আলো আলোকিত। গ্রহের নিজস্ব আলো নেই, এটা একটা বৈশিষ্ট্য। কার প্রশ্ন ছিল? আবু সুফিয়ান। সৌরজগতের উষ্ণতম গ্রহ নাম কি? শুক্র। নেক্সট। শুক্র গ্রহ তাপমাত্রা কত? শুক্র গ্রহের উষ্ণতা কত?
5.8। না। নেক্সট। স্যার 8.8। শুক্র গ্রহের উষ্ণতা কত? 170। 465 ডিগ্রি সেলসিয়াস। ভেরি গুড। কার প্রশ্ন ছিল? তোর। শুক্র গ্রহ সবচেয়ে বেশি উষ্ণ হওয়ার কারণ কি? শুক্র গ্রহের এতটা উষ্ণতা বেশি কেন? কি কারণে? না পারলে পাস। সূর্যের কাছে তাই। নেক্সট। কার্বন ডাই অক্সাইড আছে তাই। এই গ্রহে প্রচুর কার্বন ডাই অক্সাইড থাকার কারণে এর উষ্ণতা সবচেয়ে বেশি। কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? শনি গ্রহকে নীল গ্রহ বলা হয়। ইউরেনাস। স্যার পৃথিবীকে। পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। পৃথিবীর গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীকে নীল গ্রহ বলার কারণ? পৃথিবীতে অনেক গাছপালা আছে তাই। তো গাছপালা তো সবুজ। নীল। পৃথিবীতে জলের পরিমাণ বেশি তাই। আর একটু ভালো করে বলতে হবে। ঠিক আছে, দিয়ে দিলাম। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তাই উপর থেকে পৃথিবীকে, যেহেতু জলভাগটাই বেশি, তো জল দূর থেকে দেখবি নীল রঙের দেখায়। ওই জন্য পৃথিবীকেও মহাকাশ থেকে নীল রঙের দেখায়, তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে? পৃথিবী। তো নিজের প্রশ্ন ছিল এটা। নুসরাত। মঙ্গল গ্রহকে দেখতে লাল লাগে কেন? মাটি লাল ওই জন্য। তো কি কারণে লাল? মাটিটা লাল, হ্যাঁ ঠিক আছে, কিন্তু মাটি যে লাল, তো মাটি লাল হওয়ার পেছনে কারণ কি? তোকে এটার নাম্বার দিয়ে দিলাম। কারণ ওর মাটি লাল, যেমন ওর মাটি লাল, ওই জন্য লাল গ্রহ মনে হয়। যেমন, তো মাটি লাল কেন, কি কারণে? কারণ মঙ্গল গ্রহের মাটিতে লোহার পরিমাণটা বেশি আছে, মানে ফেরাস ফেরাস অক্সাইড, যাকে লোহা বলা হয়, এর পরিমাণটা বেশি আছে, তাই এই গ্রহকে লাল গ্রহ বলা হয়। কার প্রশ্ন ছিল এটা? তোর নিজের প্রশ্ন? না না, নুসরাতের ছিল। কোন গ্রহকে শীতল গ্রহ বলা হয়? হুম।
একদম শীতলতম গ্রহ। ইউরেনাসকে। ভেরি গুড। কার প্রশ্ন? উমারের। শনি গ্রহের কয়টি বলয় রয়েছে? শনি গ্রহে 27টি বলয় আছে। 28। নেক্সট। 7টি। 7টি বলয় রয়েছে। নাজিম তো নিজের প্রশ্ন না? ইউরেনাসকে সবুজ রঙের দেখায় কেন? মিথেন গ্যাস বেঁচে থাকার জন্য। ভেরি গুড। নেক্সট। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ? বুধ। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ? শুক্র। নেক্সট। আরেকটি নীল রঙের গ্রহের নাম? কারণ পৃথিবী একটা নীল গ্রহ কিনা? নেপচুন। ভেরি গুড। পৃথিবী পৃথিবীকে নীল গ্রহ বলার কারণ হলো পৃথিবীতে জলের পরিমাণ বেশি, তাই উপর থেকে নীল মনে হয়। কিন্তু নেপচুনকে কেন নীল রঙের দেখায়? নেপচুনের রং নীল কেন? কি থাকার কারণে নেপচুনের রং নীল? নেক্সট। নেক্সট। পরের জন। হিলিয়াম ও মিথেন গ্যাস বেঁচে থাকার জন্য। হিলিয়াম আর মিথেন গ্যাস বেশি থাকার জন্য। নাজিম কি এগিয়ে গেছে নাকি? 2 4 6 8 10 12 14 15। 2 4 6 8 10 12। আবু সুফিয়ান কি ব্যাপার? বোনাস আসে না? এরা পারে না, তখন ওর কাছে চলে যাচ্ছে। ওটা ওই জন্য আমি চিরকুট করালাম, কারণ এটা কপালের ব্যাপার, আমারও কিছু করার নেই। ওই জন্য চিরকুটে কোশ্চিন যেটা, ওটা বেশি সুবিধা। বুঝলা কি না? হুম। এরা দুজনের মধ্যে একজন যদি ওদিকে ঢুকে তাহলে হবে। সুফিয়ান ভালো উত্তর দিচ্ছে, কিন্তু তোর কপাল ভালো যে তুই বোনাস বেশি পাচ্ছিস। মানে ওর কাছে ঘুরে যায় না, এদিকে আটকে যাচ্ছে। রেডি? ইয়ে আসেনি কামরুদ্দিন? তুমি যাও, বাড়ি গিয়ে যাও, বসো, যাও ওদিক দিয়ে বাড়ি চলে যাও। বাড়ি গিয়ে বসো, হয়ে যাও। কার প্রশ্ন এবার? তোর। পৃথিবীর কয়টি উপগ্রহ রয়েছে?
এটা যদি না পারিস তাহলে কি করে হবে বল? একটি। পৃথিবীর একটি মাত্র উপগ্রহ রয়েছে। ও তোর নিজের প্রশ্ন কি? পৃথিবীর উপগ্রহের নাম কি? বুধ। পৃথিবীর উপগ্রহ শুক্র। আরে গাধা, উপগ্রহ। সূর্য তো নক্ষত্র, সে বুধ তো শুক্র। গ্রহ, শুক্র তো গ্রহ। চাঁদ। চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ, বুঝলি? ওটা ওর নিজের প্রশ্ন ছিল, তোর প্রশ্ন। ইউরেনাসের উপগ্রহের সংখ্যা? ইউরেনাস 13। নেক্সট। সেটা একটি। নেক্সট। 27। 27টি। কার প্রশ্ন ছিল? ইউরেনাসের যে বিশেষ গ্রহ, উপগ্রহ, ইউরেনাসের বিশেষ উপগ্রহটির নাম কি? সেপ্টোগেমাস সেনোরি। নেক্সট। কেউ রে হাত তুলবি? মিরান্ডা। আবু সুফিয়ানের নিজের প্রশ্ন। মঙ্গলের উপগ্রহের সংখ্যা? তিপ্পান্ন না স্যার 63 মঙ্গলের, মঙ্গলের 67 অনেক কম। 16টি। আর কেউ? 2টি মাত্র। কার প্রশ্ন ছিল? তোমার। নুসরাত বলবি। সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম? গ্রহাণু কিন্তু আলাদা, গ্রহ আলাদা, গ্রহাণু আলাদা। সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি? কেউ? গ্রহাণুপুঞ্জ। সেরেস সেরেস। কার প্রশ্ন ছিল এটা? সামিম। ধূমকেতু কাকে বলে? তোরা দে দে, ওকে দে দে। ঝাঁটার মতো দেখতে উজ্জ্বল লেজ বিশিষ্ট জ্যোতিষ্ককে ধূমকেতু বলে। ভেরি গুড। ওমার। পৃথিবী থেকে 76 বছর পর পর একটি ধূমকেতু দেখা যায়, সেই ধূমকেতুটির নাম কি? 76 বছর পর পর একটি ধূমকেতু দেখা যায়, ওই ধূমকেতুটির নাম কি? তোমরা কেউ? দে দাও, ওকে দে দাও। হ্যালির ধূমকেতু। হ্যালির ধূমকেতু, ভেরি গুড। পরের প্রশ্ন কার? নাজিমের। লাস্ট কবে হ্যালির ধূমকেতু দেখা গেছে?
লাস্ট কোন বছরে হ্যালির ধূমকেতু দেখা গেছে? কে পারবে? 2005 হ্যাঁ 2005 2017। না, 2025-এ দেখা গেছে। 1986-তে দেখা গেছিল। তো 1986 থেকে 76 বছর পর, মানে না, 1986 থেকে 76 বছর হলে ওইদিকে 14 বছর। এটা কে লিখেছে 2025-এ? কার বই রে গাধা? আমিও লাস্ট দেখা গেছে 1986-তে। তাহলে এর পরে আবার কখন দেখা যাবে? এটা দেখা যাবে তোমার এদিকে 14 বছর, 2062-তে। 2062 সালে, তখন তোরা হয়তো জীবিত থাকবি, আমরা হয়তো মরে যাব। মানে তখন যদি আমরা বেঁচে থাকি তাহলে আমাদের বয়স 60-65 বছর হবে ধরলে, মোটামুটি 64-65 বছর। তো এখনকার মানুষ 60-65 বছর বাঁচা মানে খুব বড় কথা। তো তোমাদের আজকে যে কুইজ কন্টেস্ট, তার রেজাল্ট সামনে চলে এসছে। ফার্স্ট হচ্ছে আবু সুফিয়ান 37, সেকেন্ড হচ্ছে নাজিম 21, থার্ড হচ্ছে নুসরাত 10। অনেকটা তফাৎ। আমার ভালো লাগলো যে আবু সুফিয়ান, মানে ওকে যেখান থেকে প্রশ্ন করা হয়েছে সব প্রশ্নের উত্তর কিন্তু ও দিয়েছে, মানে ও পুরো চ্যাপ্টারটাকে খুঁটিয়ে খুঁটিয়েও পড়েছে। তা আবু সুফিয়ান, পুরস্কার নেওয়ার জন্য সামনে চলে আসবা। ভেরি গুড, তুমি যে এত ভালো করে পড়েছো আমার খুব ভালো লাগলো। পুরস্কারটা পেয়ে তোমার কেমন লাগলো? ভালো লাগলো স্যার।